হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকের এই ভিডিওতে আমরা আমাদের জিকে সিরিজের পার্ট 7 করব। ডেইলি আমাদের সকাল 9টায় জিকে সিরিজের ভিডিও আপলোড হয়। তোমরা যদি না দেখে থাকো এখনো পর্যন্ত, তো আগের পার্টগুলো দেখে নিও। আগে অলরেডি 6টা পার্ট কভার করা আছে। দিস ইজ দ্য পার্ট 7 অফ দিস ভিডিও। এবং তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও। চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। আজকের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাশ করেছিল? অপশন এ আছে লর্ড লিটন, অপশন বি আছে লর্ড রিপন, অপশন সি আছে লর্ড ডালহৌসি এবং অপশন ডি আছে লর্ড কার্জন। আমি প্রত্যেকটা কোশ্চেন এরকমভাবে পড়ে দেওয়ার পর তোমাদের আমি পাঁচ পাঁচ সেকেন্ড টাইম দেবো। তোমরা কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবে, নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং যদি আমরা অ্যান্সার বলে দেওয়ার পর তোমার অ্যান্সার মেলে, তুমি নিজের মার্কস ক্যালকুলেট করবে এবং ভিডিও শেষে আউট অফ 25 25 নাম্বারের মধ্যে কত নাম্বার তুমি পাচ্ছ সেটা কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং প্লে লিস্টে থাকা সব ভিডিওগুলো একবার এক্সামের আগে দেখে নেবে। এই ভিডিওগুলো তোমাদের ডাব্লিউবিসিএস মেন্স এবং ডাব্লিউবিপিএসসির জন্য সেরকম স্ট্যান্ডার্ড মেনটেন করেই করা হচ্ছে, যাতে তোমরা অনেক উপকৃত হতে পারো। তো এই কোশ্চেনের ফার্স্ট কোশ্চেনের রাইট অ্যান্সার হবে লর্ড লিটন। লর্ড লিটন চালু করেছিল হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে? 1878 সালে। ঠিক আছে, কেন চালু করেছিল যদি জিজ্ঞেস করে? ভার্নাকুলার প্রেস অ্যাক্টে কি হতো, দেশীয় যত নিউজ পেপার ছিল, দেশীয় নিউজ পেপাররা কি করতে পারতো না, সরকারি সমালোচনা করা বন্ধ করে দেওয়া হয়েছিল। মানে সরকারের কোনো সমালোচনা করতে পারতো না। এই প্রেস অ্যাক্টে এই জিনিসটাই লেখা ছিল, সরকারের সমালোচনা করতে পারতো না। ঠিক আছে, এই জিনিসটা বন্ধ করে দেওয়া হয়েছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে। 1878 সালে কে করেছিল? লর্ড লিটন। এবং কে এটাকে তুলে দিয়েছিল ঠিক 4 বছর পরে 1882 সালে? লর্ড রিপন এটাকে বাতিল করে দেয়। এটাকে বাতিল করে দেয় লর্ড রিপন। তোমার যদি বলে আর্মস অ্যাক্ট কে চালু করেছিল, তো আর্মস অ্যাক্টও চালু করেছিল হচ্ছে লর্ড লিটন। এইভাবেই প্রত্যেকটা কোশ্চেন আমরা ডিপে কভার করব। তোমরা দেখো ভালো করে, প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজেরাও অ্যান্সার করার চেষ্টা করো। কতগুলো হচ্ছে না হচ্ছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও এবং কোনো সাবজেক্ট সম্পর্কে দুর্বলতা থাকলে সেটা কমেন্টে লিখো। আমরা সবকটা সাবজেক্ট আস্তে আস্তে পুরো সুন্দরভাবে প্রথম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কভার করে দেবো ওই চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো একবার সাবস্ক্রাইবও করে নিও। আরেকটা জিনিস দেখো, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এর আরেক নাম হচ্ছে গ্যাগিং অ্যাক্ট। একে গ্যাগিং অ্যাক্টও বলা হতো। গ্যাগিং মানে হচ্ছে গলা চিপে ধরা। তো আমাদের যেহেতু দেশীয় নিউজ পেপারদের গলা চিপে ধরেছিল, মানে কণ্ঠরোধ করা হয়েছিল, সেই জন্য একে গ্যাগিং অ্যাক্টও বলা হতো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 বলছে সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? দ্য সিয়াচেন গ্লেশিয়ার ইজ লোকেটেড ইন হুইচ মাউন্টেন রেঞ্জ? অপশন এ আছে হিমালয়, অপশন বি আছে কারাকোরাম, অপশন সি জাস্কার এবং অপশন ডি আছে পীর পাঞ্জাল। তো সিয়াচেন হিমবাহ অবস্থিত হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণীতে। কারাকোরাম পর্বতশ্রেণীর আরো দুটো ইম্পর্টেন্ট হিমবাহর নাম হচ্ছে বাল্টোরো এবং হিসপার। এই দুটো নামও মনে রাখবে, হিসপার এবং বাল্টোরো, এই দুটো হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত দুটি উল্লেখযোগ্য হিমবাহ। এবার সিয়াচেন হিমবাহকে ভারত কোথায় অবস্থিত জেনারেলি যদি জিজ্ঞেস করে, অবস্থিত হচ্ছে ভারত এবং পাকিস্তানের বর্ডারে। সেই বর্ডারটাকে কি বলে তোমরা নিশ্চয়ই জানো, LOC, লাইন অফ কন্ট্রোল বলা হয় এই বর্ডারটাকে। ঠিক আছে, লাইন অফ কন্ট্রোল। এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যদি বলে কাদের মধ্যে আছে, LAC কাদের মধ্যে আছে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আছে ইন্ডিয়া অ্যান্ড চায়নার মধ্যে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর লাইন অফ কন্ট্রোল আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। ঠিক আছে, আরও দু তিনটে জিনিস যেটা জানতে হবে, সিয়াচেন হিমবাহকে উদ্ধার করার জন্য ইন্ডিয়ান আর্মি যে অপারেশন চালিয়েছিল তার নাম হচ্ছে অপারেশন মেঘদূত। অপারেশন মেঘদূত। ঠিক আছে, অপারেশন মেঘদূত কত সালে চলেছিল? অপারেশন মেঘদূত চালানো হয়েছিল 1984 সালে। আরও একটা জিনিস, যদি সিয়াচেন হিমবাহর দৈর্ঘ্য কত যদি জিজ্ঞেস করে, এর দৈর্ঘ্য হচ্ছে 76 কিলোমিটার। এটি পৃথিবীর অন্যতম দীর্ঘ একটি হিমবাহ। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল জারি করার বিধান আছে? হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স দ্য প্রভিশন অফ ইম্পোজিং প্রেসিডেন্টস রুল? অপশন এ আছে 352, অপশন বি আছে 356, অপশন সি আছে 360 এবং অপশন ডি আছে 365। তো আমরা বেসিক থেকে জিনিসটা দেখো, প্রেসিডেন্টস রুল মানে সংবিধানে রাষ্ট্রপতি শাসন যাকে বলা হয়। তো আমাদের জরুরি অবস্থা কত রকমের হয়? আগে দেখো, জরুরি অবস্থা বা এমার্জেন্সি কত রকমের হয়।
আমাদের কনস্টিটিউশনে 3 রকমের এমার্জেন্সির কথা বলা আছে, ঠিক আছে। একটাকে বলা হয় ন্যাশনাল এমার্জেন্সি, সেকেন্ডটাকে বলা হয় স্টেট এমার্জেন্সি এবং থার্ডটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, ঠিক আছে। ন্যাশনাল মানে হচ্ছে জাতীয় জরুরি ব্যবস্থা, স্টেট মানে কোনো রাজ্যের জন্য, এবং ফাইন্যান্সিয়াল মানে আর্থিক জরুরি ব্যবস্থা। এবং ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা আছে 352 আর্টিকেলে, স্টেট এমার্জেন্সির কথা বলা আছে 356 আর্টিকেলে, এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলা আছে 360 আর্টিকেলে। তো এখানে রাইট আনসার হচ্ছে কোন ধারায় রাষ্ট্রপতি শাসন মানে হচ্ছে স্টেট এমার্জেন্সির কথা বলা হচ্ছে। তো এখানে অপশন হবে অপশন নাম্বার বি। 356-এ সাংবিধানিক কাঠামো কোনো রাজ্যের ভেঙে পড়লে রাষ্ট্রপতি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। একমাত্র যদি শাসনতান্ত্রিক বা সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ে কোনো রাজ্যে, তখনই একমাত্র রাষ্ট্রপতি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট জেনে রাখো, এই দু রকমের এমার্জেন্সি আমাদের ইন্ডিয়ার হিস্ট্রিতে বহুবার ইউজ করা হয়েছে, বহুবার আমাদের ইউজ করা হয়েছে। কিন্তু এই ইমার্জেন্সিটা মানে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এখনো পর্যন্ত ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আমাদের ইতিহাসে ব্যবহার করা হয়নি। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, ভারতে মুদ্রাস্ফীতি মাপার জন্য প্রধানত কোন সূচক ব্যবহার করা হয়? হুইচ ইন্ডেক্স ইজ প্রাইমারিলি ইউজড ফর টু মেজার ইনফ্লেশন ইন ইন্ডিয়া? অপশন এ আছে WPI বা হোলসেল প্রাইস ইন্ডেক্স, অপশন বি আছে CPI বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অপশন সি আছে জিডিপি ডিফ্লেটার এবং অপশন ডি আছে সেন্সেক্স। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশন বি, CPI কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়ে মাপা হয় ভারতের ইনফ্লেশন, ঠিক আছে। এটা কবে থেকে মাপা হচ্ছে? 2014 সালের পর থেকে। কে বলেছিল? উর্জিত প্যাটেল কমিটি। উর্জিত প্যাটেল কমিটির রেকমেন্ডেশনে 2014 সালের পর থেকে CPI দিয়ে আমাদের কি মাপা হয়? আমাদের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন মাপা হয়, ঠিক আছে। মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় যদি বলে, কোনো জিনিসের দাম বেড়ে যাওয়াটাকেই সোজা বাংলায় বলা হয় মুদ্রাস্ফীতি, ঠিক আছে। আরও কয়েকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে মুদ্রাস্ফীতির কথা বলছি, এই মুদ্রাস্ফীতিটাকে কে কন্ট্রোল করে? আগে বলো উর্জিত প্যাটেল কে ছিল? উর্জিত প্যাটেল ছিল RBI এর গভর্নর। এবং মুদ্রাস্ফীতি কন্ট্রোল করে হচ্ছে, ইনফ্লেশন কন্ট্রোল করে ইন্ডিয়াতে RBI। কি করে যদি বলে কন্ট্রোল করে হচ্ছে RBI মনিটারি পলিসির মাধ্যমে। মনিটারি পলিসি কি? মনিটারি পলিসিতে RBI বিভিন্ন রকমের রেটস অ্যানাউন্স করে, যেমন রেপো রেট, রিভার্স রেপো রেট, SLR, CRR। যখন আমরা ইকোনমিক্সের ক্লাস করবো, এই প্রত্যেকটা রেট কি খুব সুন্দরভাবে এক্সাম্পল সহ বুঝিয়ে বলবো। তো এইসব রেটস অ্যানাউন্স করে, রেটসগুলো বাড়িয়ে বা কমিয়ে RBI কি করে? ইনফ্লেশন কন্ট্রোল করে, ঠিক আছে। বুঝতে পারলে? 2014 আগে যদি বলে, 2014 আগে আমরা ইউজ করতাম WPI, এখন আমরা ইউজ করি CPI। খুব ভালো। এবার যদি বলে আমাদের ইনফ্লেশনের টার্গেট কত, RBI ইনফ্লেশনের টার্গেট কত রাখে, মানে কত পার্সেন্ট জিনিসের দাম বাড়লে সেটাকে নর্মাল ধরা হবে? ইনফ্লেশনের টার্গেট থাকে 4% +- 2%, মানে 2 থেকে 6% পর্যন্ত যদি হয় ইনফ্লেশন, তাহলে সেটাকে নর্মাল বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের যে ভিডিওটা এখনো পর্যন্ত ভালো লেগে থাকে, একবার ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং এই যে ভিডিওটা তোমরা যে প্লেলিস্টে পাবে, চ্যানেলে একটা প্লেলিস্ট অ্যাভেলেবেল আছে, দেখবে WBCS মেন, WBPSC মিসলেনিয়াস বলে। তার ডেলি জিকেসের আমরা প্রত্যেকদিন সকাল 9টা একটা করে আপলোড করি। তোমরা এই ভিডিওগুলো ডেলি দেখো, তোমাদের অনেক পরীক্ষার আগে হেল্পফুল হবে। কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5 বলছে, মানুষের চোখের কোন অংশে রড ও কোন কোষ থাকে? মানুষের চোখের কোন অংশে রড এবং কোন সেলস থাকে? ইন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান আই আর রড অ্যান্ড কোন সেলস আর লোকেটেড? অপশন এ আছে কর্নিয়া, অপশন বি আইরিস, অপশন সি রেটিনা এবং অপশন ডি আছে লেন্স। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে রেটিনা, অপশন সি হবে রাইট অ্যান্সার। রেটিনাতে থাকে হচ্ছে রড অ্যান্ড কোন সেলস। এইগুলো কি? এই রড এবং কোন সেলস হচ্ছে অ্যাকচুয়ালি আলোক সংবেদী কোষ। তার মানে কি, আলো যদি চোখে এসে পড়ে এরা সংবেদনশীল হয়ে যায়। এবং রড সেলস কখন সংবেদনশীল হয়? যখন আলো কম থাকে, মৃদু আলোতে। এবং কোন সেলস কখন সংবেদনশীল হয়? তখন হয় যখন তীব্র আলো থাকে, মানে জোরে আলো থাকে। বুঝতে পারলে? দুটো সেলস বিভিন্ন টাইমে অ্যাক্টিভেট হয়। তো কোন সেলসের যদি আমাদের শরীরে কোন সেলসের ত্রুটি ধরা পড়ে, তখন আমাদের কি রোগ হয়? তখন হয় আমাদের বর্ণান্ধতা।
বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস হয় কোন সেলসে ত্রুটি ধরা পড়লে। ঠিক আছে, আরো একটা জিনিস দেখে রাখো, যদি বলে চোখে রাতকানা রোগ হয়, তোমরা জানো নিশ্চয়ই রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়, তখন অপশন হবে ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে মানুষের রাতকানা রোগ হয়। এবং ভিটামিন এর সোর্স কি যদি বলে, গাজর শাকসবজি হচ্ছে ভিটামিন এ এর সোর্স। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? ইন হুইচ ইয়ার ডিড দ্য ফার্স্ট ব্যাটেল অফ তারাইন টুক প্লেস? অপশন এ আছে 1191, অপশন বি আছে 1192, অপশন সি আছে 1206 এবং অপশন ডি আছে 1526। তো তরাইনের তিনটে যুদ্ধ হয়েছিল বেসিক্যালি। প্রথম দুটো হয়েছিল হচ্ছে পৃথ্বীরাজ চৌহান ভার্সেস মোহাম্মদ ঘুরির ভেতর, এবং থার্ড যুদ্ধটা একটু আনকমন, কেউ জানে না হয়তো। তো থার্ড যুদ্ধ হয়েছিল ইলতুৎমিশ এবং তাজউদ্দিন, এদের মধ্যে হয়েছিল থার্ড ব্যাটেল অফ তারাইন। তো ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে ফার্স্ট বার জিতেছিল হচ্ছে পৃথ্বীরাজ চৌহান এবং সেকেন্ড বার জিতেছিল হচ্ছে মোহাম্মদ ঘুরি। তো 1191 হবে এই কোশ্চেনের রাইট আনসার, যেহেতু এখানে প্রথম যুদ্ধের কথা বলা আছে। যদি দ্বিতীয় বলতো তাহলে আনসার হতো 1192। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে? হুইচ ইন্ডিয়ান রিভার ক্রসেস ট্রপিক অফ ক্যান্সার টোয়াইস? অপশন এ আছে নর্মদা, অপশন বি তাপ্তি, অপশন সি মাহি এবং অপশন ডি আছে লুনি। তো ভারতের মাহি নদী, মাহি নদী কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সারকে দুইবার অতিক্রম করেছে। বা ট্রপিক অফ ক্যান্সার কাকে বলে? আমাদের যে অক্ষাংশ আছে তার মধ্যে 23.3 ডিগ্রি উত্তর অক্ষাংশকে আমরা কি বলি? ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। এবং ট্রপিক অফ ক্যাপ্রিকন কাকে বলে? ট্রপিক অফ ক্যাপ্রিকন বলে হচ্ছে বাংলায় মকর ক্রান্তি রেখাকে। যদি তোমাদের কোশ্চেনে সিমিলার একটা কোশ্চেন বলো, মকর ক্রান্তি রেখাকে কোন নদী দুইবার অতিক্রম করেছে জিজ্ঞেস করে, তখন উত্তর হবে লিম্পোপো নদী। লিম্পোপো নদী বা লিম্পোপো রিভার, যেটা কোথায় অবস্থিত? যেটা অবস্থিত আফ্রিকাতে। এই নদী ট্রপিক অফ ক্যাপ্রিকন মানে মকর ক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে। ট্রপিক অফ ক্যান্সারকে দুইবার অতিক্রম করেছে হচ্ছে মাহি নদী। কোথায় কোথায় অতিক্রম করেছে? গুজরাটে একবার আর রাজস্থানে একবার। আর একটা জিনিস জেনে রাখো, যদি বলে কোন নদী ইকুয়েটর বা বিষুব রেখাকে দুইবার অতিক্রম করেছে? ইকুয়েটর বা বাংলায় কি বলে? বিষুব রেখা বা নিরক্ষরেখা। বিষুব রেখা বা নিরক্ষরেখা বা ইকুয়েটরকে দুইবার অতিক্রম করেছে হচ্ছে কঙ্গো নদী, কঙ্গো রিভার। কঙ্গো রিভার কোথায় অবস্থিত? কঙ্গো রিভারও তোমার আফ্রিকাতেই অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংসদীয় ব্যবস্থায় জিরো আওয়ার কখন থেকে শুরু হয়? When does the zero hour start in Indian parliamentary system? অপশন এ আছে অধিবেশনের শুরুতে, অপশন বি আছে প্রশ্নোত্তরের পর্বের ঠিক পর, অপশন সি আছে মধ্যাহ্নভোজের পর এবং অপশন ডি আছে দিনের শেষে। এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি। Immediately after the question hour, zero hour started in Indian parliamentary system. ফার্স্ট জিনিস দেখো, ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম বলতে কি বোঝায়? ইন্ডিয়া পার্লামেন্টারি সিস্টেমে জেনারেলি তিনটে পার্ট, একটা হচ্ছে প্রেসিডেন্ট নিজে, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভাকে বলা হয় লোয়ার হাউস এবং রাজ্যসভাকে বলা হয় আপার হাউস, এইটুকু তোমরা জানো। নেক্সট একটা জিনিস তোমাকে জানতে হবে, জিরো আওয়ার বলতে কি বোঝায়। দেখো, ভারতের সংবিধান বলছি, ভারতের সংসদের টাইম টেবিল কীরকম হয়? জেনারেলি টাইম টেবিল হয় 11টায় সংসদ শুরু হলে 11টা থেকে 12টাকে বলা হয় কোশ্চেন আওয়ার। এই সময় নির্ধারিত কোশ্চেন জিজ্ঞেস করা যায় এবং এই সময়ের ঠিক পর মানে প্রশ্নোত্তর পর্ব বা কোশ্চেন আওয়ারের ঠিক পর চালু হয়ে যায় জিরো আওয়ার। এখানে কোনো আনলিস্টেড কোশ্চেনও সংসদে তোলা যায়, মানে যেটা অলরেডি লিস্ট করা নেই, নির্ধারিত নেই, সেই জিনিসটাও সংসদে তোমার কি বলে পূর্ব ঘোষণা ছাড়াই উত্থাপন করা যেতে পারে। সেই জন্য একে কি বলা হয়? জিরো আওয়ার। এই কনসেপ্টটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে চালু হয়েছে 1962 পর। 1962 পর এটা পার্লামেন্টে চালু হয়েছে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 9 বলছে রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয়? অপশন এ আছে অপশন গ্রুপ নাম্বার এ, অপশন বি আছে বি, অপশন সি আছে এবি এবং অপশন ডি আছে ও।
ইউনিভার্সাল ডোনার বলা হয় ওকে, ও ও গ্রুপের রক্তকে ইউনিভার্সাল ডোনার বলা হয়। কেন বলা হয়? এখানে কোনো অ্যান্টিজেন থাকে না, ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না বলে ও গ্রুপের রক্ত যে কোনো গ্রুপের রক্তের মানুষকে দেওয়া যায়। ঠিক একইভাবে এবি গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না, অ্যান্টিবডি থাকে না বলে এবি গ্রুপের রক্ত মানে এবি গ্রুপের রক্তের মানুষ যে কোনো গ্রুপের মানুষকে রক্ত নিতে পারে, সেজন্য একে বলা হয় সর্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। ঠিক আছে, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিল? ব্লাডের গ্রুপ সিস্টেম আবিষ্কার করেছিল হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনার। কার্ল ল্যান্ডস্টাইনার আবিষ্কার করেছিল হচ্ছে ব্লাডের গ্রুপের পদ্ধতি। নেক্সট দেখো, নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়েছিল? অপশন এ আছে ষষ্ঠ, অপশন বি আছে অপশন এ আছে চতুর্থ, অপশন বি আছে পঞ্চম, অপশন সি আছে ষষ্ঠ এবং অপশন ডি আছে অষ্টম। নাবার্ড ওয়াজ এস্টাবলিশড ডিউরিং হুইচ 5-year প্ল্যান? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে, প্রথমে দেখো নাবার্ডের হেড ফুল ফর্ম কি। নাবার্ড বলা হয় কাকে? নাবার্ড বলা হয় হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। একে বলা হয় নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি তৈরি করা হয় 1982 সালের 12ই জুলাই। ঠিক আছে, কোন কমিটি যদি বলে নাবার্ড বানানোর সুপারিশ দিয়েছিল, সেই কমিটির নাম হচ্ছে বি শিবরামান কমিটি। বি শিবরামান কমিটির সুপারিশে তৈরি হয়েছিল নাবার্ড। নাবার্ড কি করে? নাবার্ড আমাদের দেশের আরআরবি মানে রিজনাল অ্যান্ড রুরাল ব্যাংক, তাকে সোজা কথায় বলা হয় গ্রামীণ ব্যাংক। সমস্ত গ্রামীণ ব্যাংকে পরিচালনা করা হচ্ছে নাবার্ড। অন্য সব ব্যাংকদেরকে পরিচালনা করে, অন্য সব কমার্শিয়ালাইজ ব্যাংকদের পরিচালনা করে আরবিআই। এইটুকু তোমরা জানো। আরো কয়েকটা জিনিস দেখে রাখো, 1982 সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা অ্যাকচুয়ালি চলছিল? তো 1980 থেকে 1985 পর্যন্ত চলছিল হচ্ছে 6th 5-year প্ল্যান। তো এখানে রাইট অ্যান্সার হবে ষষ্ঠ বা সিক্সথ 5-year প্ল্যানে তৈরি হয়েছিল নাবার্ড। এবং এসবিআই যদি বলে, এসবিআই কত সালে তৈরি হয়েছিল? 1955 সালে। এসবিআই তৈরি হয়েছিল 1955 সালে, যেটা কোন 5-year প্ল্যানের ভেতর পড়ে? তোমরা জানো 1951 দিয়ে 5-year প্ল্যান রোল আউট হয়েছিল, তো ফার্স্ট 5-year প্ল্যানে তৈরি হয়েছিল এসবিআই। নেক্সট দেখো, নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? অপশন এ আছে মাইকেল মধুসূদন দত্ত, অপশন বি দীনবন্ধু মিত্র, অপশন সি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা প্রত্যেকটা কোশ্চেন নিজেরাও করার চেষ্টা করো এবং কমেন্টে আমাকে জানাবে তোমাদের কতগুলো কোশ্চেন ঠিক হলো। তো দীনবন্ধু মিত্র হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। দীনবন্ধু মিত্র লিখেছিল হচ্ছে নীলদর্পণ নাটকটা। কত সালে লিখেছিল? 1859 সালে, 1859। নীলকরদের দ্বারা নীল চাষীদের উপর যে অত্যাচার হতো তার প্রেক্ষাপটেই লেখা হচ্ছে, নীল চাষীদের উপর যে অত্যাচার হতো তার প্রেক্ষাপটেই লেখা হচ্ছে তোমার নীলদর্পণ নাটক। নীলদর্পণ নাটক। নীলদর্পণ নাটককে ইংরেজিতে ট্রান্সলেট করেছিল, ইংলিশে ট্রান্সলেট করেছিল হচ্ছে তোমার মাইকেল মধুসূদন দত্ত। তখন হবে মাইকেল মধুসূদন দত্ত আনসার। ঠিক আছে, এবং নীলদর্পণ নাটককে যে মাইকেল মধুসূদন দত্ত ইংলিশে ট্রান্সলেট করেছিল তখন কি নামে প্রকাশ করেছিল? রেভারেন্ড জেমস লং, এই নামে প্রকাশ করেছিল, রেভারেন্ড জেমস লং। নেক্সট কোশ্চেন দেখো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করেছে? অপশন এ আছে ভারত ও পাকিস্তান, অপশন বি ভারত ও নেপাল, অপশন সি ভারত ও চীন এবং অপশন ডি আছে ভারত ও আফগানিস্তান। The McMahon line forms the boundary between which two countries? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ভারত এবং চীনের মধ্যে 1914 সালে সিমলা চুক্তি বা সিমলা এগ্রিমেন্ট অনুযায়ী ম্যাকমোহন লাইন টানা হয়। ম্যাকমোহন লাইন কে এনেছিল? স্যার হেনরি ম্যাকমোহন। ঠিক আছে, হেনরি ম্যাকমোহন 1914 সালে এই লাইনটি নির্ধারণ করে। এই লাইনটি প্রধানত অরুণাচল প্রদেশ, ভারতের অরুণাচল প্রদেশ এবং তিব্বতের মধ্যে সীমানা নির্দেশ করে, যা বর্তমানে চীন সেটা মানে না। ঠিক আছে, এইটুকুনি তোমাদের জেনে রাখা দরকার। এবং ইন্ডিয়া
এবং পাকিস্তানের মধ্যে যে লাইন আছে তাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন এটা চালানো হয়েছিল 1947 সালে দেশ বিভাজনের সময়। এবং ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে আগে সেটা ইন্ডিয়ার পার্ট ছিল, বর্তমানে কিন্তু পাকিস্তান, এটাও জেনে রাখতে হবে। বর্তমানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে পড়ে। তো ইন্ডিয়ান এবং আফগানিস্তান বা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে লাইন আছে তার নাম হচ্ছে ডুরান্ট লাইন। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ পাওয়ার? অপশন এ আছে জুল, অপশন বি আছে নিউটন, অপশন সি আছে ওয়াট এবং অপশন ডি আছে পাস্কাল। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে ওয়াট। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার ক্ষমতা কি বলে? ক্ষমতা বলে হচ্ছে কার্য করার হারকেই ক্ষমতা বলে। তোমরা নিশ্চয়ই জানো কার্য করার হারকেই ক্ষমতা বলে। তার মানে 1 ওয়াট ইজ ইকুয়ালস টু 1 জুল পার সেকেন্ড। তার মানে কি বোঝাচ্ছে? 1 ওয়াট হচ্ছে কার্য বাই সময়, এটুকুনি তোমরা জানতে। তো ওয়াটের একক হচ্ছে জুল এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো 1 ওয়াট ইকুয়ালস টু 1 জুল পার সেকেন্ড। ঠিক আছে, এইটুকুনি বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবং জেমস ওয়াটের নামে এই ওয়াট নামকরণ হয়েছিল, ইঞ্জিনিয়ার জেমস ওয়াট। যদি বলে তোমাকে 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু কত ওয়াট, তখন আনসার হবে 746 ওয়াট। 746 ওয়াট মানে হচ্ছে 1 হর্স পাওয়ার। নেক্সট কোশ্চেন দেখো। ভারতের সংবিধানের প্রস্তাবনা বা প্রিএম্বল এখনো পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? হাউ মেনি টাইমস হ্যাজ দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যামেন্ডেড সো ফার? তো অপশন এ আছে একবার, অপশন বি আছে দুবার, অপশন সি আছে 3বার এবং অপশন ডি আছে কখনোই নয়। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে ভারতের সংবিধানে এখনো পর্যন্ত একবার মাত্র প্রস্তাবনা বা প্রিঅ্যাম্বলকে সংশোধন করা হয়েছে। কত সালে করা হয়েছে? 1976 সালের 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে ভারতের সংবিধানের প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছে এবং সংশোধন করে সেখানে 3টে ওয়ার্ড মেইনলি যোগ করা হয়। সোশ্যালিস্ট, খুব ইম্পর্টেন্ট, সেকুলার সোশ্যালিস্ট মানে কি বোঝায়? সমাজতান্ত্রিক। সেকুলার মানে বোঝায় হচ্ছে, বাংলায় লিখে দিচ্ছি, ধর্মনিরপেক্ষ। এবং বলা হয় আরেকটা ওয়ার্ড হচ্ছে অখণ্ডতা। এই 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের 42nd অ্যামেন্ডমেন্টে 1976-এ। এবার বলে তোমাদের প্রিঅ্যাম্বল এই জিনিসটার কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছিল? এই জিনিসের কনসেপ্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাডাপ্ট করা হয়েছিল ইউএসএ থেকে। ঠিক আছে, তোমরা যদি এরকম ডিটেলসে প্রত্যেকটা কোশ্চেন দেখতে চাও, তোমরা এরকম প্লে লিস্টে 6টা আরও পার্ট আছে যেখানে 25 করে কোশ্চেন্স, 150 কোশ্চেন্স অলরেডি কভার আছে। তোমরা ওই সেটটা একবার দেখে নিও এক্সামের আগে। এবং তোমরা আপকামিং যে সেটসগুলো আসবে ডেলি, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ভারতে পঞ্চবার্ষিকী মডেল কোন মডেলের ওপর তৈরি? ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর তৈরি? অপশন আছে কৃষি মহালেনবিশ মডেল, অপশন বি আছে হ্যারড ডোমার মডেল, অপশন সি আছে গডজিল যোজনা এবং অপশন ডি আছে বোম্বে প্ল্যান। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর তৈরি? তো ফার্স্ট 5-year প্ল্যান ওয়াজ বেসড অন হুইচ মডেল? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশন বি, হ্যারড ডোমার মডেল। হ্যারড ডোমার মডেলের উপর তৈরি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফার্স্ট 5-year প্ল্যান তৈরি হয়েছিল। সেকেন্ড 5-year প্ল্যানে বেস করা হয়েছিল পিসি মহালেনবিশ মডেলকে। ফার্স্ট 5-year প্ল্যানে কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল এবং সেকেন্ডে শিল্পের ওপর, স্পেশালি ভারী শিল্প বা হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ওপর জোর দেওয়া হয়েছিল। বুঝতে পারলে? নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে 1939 সালে ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? হু ওয়াজ ডিফিটেড বাই সুভাষচন্দ্র বোস ইন ত্রিপুরী কংগ্রেস সেশন ইন 1939? অপশন এ আছে জওয়াহরলাল নেহরু, অপশন বি আছে পট্টবী সীতারামাইয়া, অপশন সি আছে বল্লভভাই প্যাটেল এবং অপশন ডি আছে আবুল কালাম আজাদ। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে পট্টবী সীতারামাইয়া। 1939-এ
কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল? ত্রিপুরীতে। ত্রিপুরী কোথায় অবস্থিত? এমপিতে, মধ্যপ্রদেশে। ঠিক আছে, এই সময় কংগ্রেসের অধিবেশনের জন্য মেইনলি দুজন ক্যান্ডিডেট হয়েছিল। একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি জিতে গেছিল, এবং হেরেছিল হচ্ছে পট্টবী সীতারামাইয়া। পট্টবী সীতারামাইয়া গান্ধীজির নমিনেটেড ক্যান্ডিডেট ছিল, মানে মনোনীত প্রার্থী ছিল। ঠিক আছে, এবং সুভাষচন্দ্র বসু এনাকে হারিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিল 1939-এ ত্রিপুরী অধিবেশনে। ঠিক আছে, এবং এরপরেই গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর মতভেদের কারণে সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ত্যাগ করে নতুন দল তৈরি করে, যার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছিল 1939 সালে। 1939 সালে তৈরি হয়েছিল ফরওয়ার্ড ব্লক। এবার আরো একটা জিনিস জেনে রাখো, নেতাজি সুভাষচন্দ্র বসু কতবার যদি বলে ইন্ডিয়ান কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল, তখন আনসার হবে দুবার। একবার হয়েছিল হচ্ছে 1938-এর হরিপুরা অধিবেশনে, এবং 1939-এর ত্রিপুরী অধিবেশনে। পরপর দুবার সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল। প্রথমবার হয়েছিল 1938-এ। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য অনলি অ্যাক্টিভ ভলক্যানো অফ ইন্ডিয়া ইজ লোকেটেড? অপশন আছে নারকন্ডাম দ্বীপ, অপশন বি আছে ব্যারেন দ্বীপ, অপশন সি আছে মিনিকয়, এবং অপশন ডি আছে কার নিকোবর। এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে ব্যারেন দ্বীপ বা ব্যারেন আইল্যান্ড হচ্ছে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত? আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত হচ্ছে ব্যারেন দ্বীপ। এটি ভারতেরও নয়, সমগ্র তোমার সাউথ ইস্ট এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এবং নারাকন্ডাম দ্বীপ এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি, মানে ডরম্যান্ট ভলক্যানো। নারাকন্ডাম দ্বীপ হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, এবং ব্যারেন দ্বীপ হচ্ছে অ্যাক্টিভ আগ্নেয়গিরি। ভারতের নয়, সমগ্র সাউথ ইস্ট এশিয়ার একমাত্র অ্যাক্টিভ আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন দ্বীপ। নেক্সট কোশ্চেন দেখো, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি মাপতে কোন যন্ত্র ইউজ করা হয়? হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার রিলেটিভ হিউমিডিটি অফ দ্য এয়ার? অপশন আছে হাইগ্রোমিটার, অপশন বি হাইড্রোমিটার, অপশন সি ব্যারোমিটার, এবং অপশন ডি আছে অ্যানিমোমিটার। তা আমরা জানি ব্যারোমিটার যদি বলে, ব্যারোমিটার কি করতে ইউজ করা হয়? বায়ুর চাপ মাপতে। ঠিক আছে, হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব মাপতে, এবং আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেন্সিটি মাপতে ইউজ করা হয় হাইড্রোমিটারকে, এবং হাইগ্রোমিটার ইউজ করা হয় রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা মাপতে। রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা মাপতে ইউজ করা হয় হাইগ্রোমিটার। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? হু অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট? অপশন আছে অপশন এ ভারতের প্রধানমন্ত্রী, অপশন বি আছে ভারতের রাষ্ট্রপতি, অপশন সি আছে আইনমন্ত্রী, এবং অপশন ডি আছে সংসদ। তো আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কে রিক্রুট করেন? তো এর অপশন রাইট অ্যান্সার হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি সংবিধানের 124.2 মানে আর্টিকেল নাম্বার 124(2) দ্বারা সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন। ঠিক আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যদি বলে রিটায়ারমেন্ট এজ কত? রিটায়ারমেন্ট এজ কত? 65 ইয়ার্স বা 6 বছরের টেনিওর, 6 ইয়ার্স অফ টেনিওর। যেটা আগে আসবে তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রিটায়ার করে যান। যদি বলে হাইকোর্টের জাজের টেনিওর কত বা অবসরের বয়স কত, তখন আনসার হবে 62 ইয়ার্স বা 6 বছর অফ মেয়াদ, মানে 6 বছর কাজ কিংবা 62 বছর, যেটা আগে হবে তখনই তিনি রিটায়ার করে যান। নেক্সট কোয়েশ্চেন দেখো, জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্টাল কাউন্সিল কবে তৈরি হয়েছিল? এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, when NDC was formed? ঠিক আছে, অপশন এ আছে 1950, অপশন বি আছে 1951, অপশন সি 1952, এবং অপশন ডি আছে 1956। তো এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল 1952-তে। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার।
1952 এর 6th আগস্ট তৈরি হয়েছিল এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ঠিক আছে, এর কাজ ছিল যে আমাদের আগে যে 5 ইয়ার প্ল্যান হতো, এখন আমরা কিন্তু 5 ইয়ার প্ল্যান ফলো করি না, এখন আমরা কি ফলো করি? নীতি আয়োগ। নীতি আয়োগ হচ্ছে আমাদের ন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্ক। এখন 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফলো করা হয় না, বা পরিকল্পনা কমিশন এখন বা প্ল্যানিং কমিশন এখন নেই। প্ল্যানিং কমিশনের জায়গায় কি এসছে? নীতি আয়োগ। তো আমরা কোশ্চেনে ফেরত আসি। আমাদের কোশ্চেনে বলছে এনডিসি কবে তৈরি হয়েছিল? 1950 এর 6 আগস্ট। আমরা এতদূর বললাম। এবার দেখো, এর মূলত কাজ ছিল যে আমাদের 5 ইয়ার প্ল্যান ইউজ করা হতো, সেই 5 ইয়ার প্ল্যানের চূড়ান্ত অনুমোদন মানে ফাইনাল অ্যাপ্রুভ কে করতো? এনডিসি। ঠিক আছে, 5 ইয়ার প্ল্যানে যা যা জিনিস লেখা হতো তাতে চূড়ান্ত সিদ্ধান্ত নিত, এবং প্রধানমন্ত্রী এর চেয়ারম্যান ছিল। এনডিসির চেয়ারম্যান ছিল হচ্ছে প্রধানমন্ত্রী নিজে, প্রাইম মিনিস্টার নিজে। যদি বলে প্ল্যানিং কমিশন কবে প্রতিষ্ঠা হয়েছে? প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা করা হয়েছিল 1950 সালের, মানে 1950 সালের 15ই মার্চ তৈরি হয়েছিল প্ল্যানিং কমিশন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 21 বলছে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত ছিল? অপশন এ আছে খান আব্দুল গফর খান, অপশন বি আছে মৌলানা আব্দুল কালাম আজাদ, অপশন সি আছে মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন ডি আছে সর্দার প্যাটেল। দেখো, এই কোশ্চেনের রাইট আনসার হচ্ছে অপশন এ, খান আব্দুল গফর খানকে বলা হতো সীমান্ত গান্ধী। ইনি ভারতরত্ন উপাধিতেও ভূষিত হয়েছিল। এবার সীমান্ত গান্ধী কেন বলা হতো সেটা আগে দেখো। সীমান্ত গান্ধী কেন বলা হতো? কারণ তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত, মানে হচ্ছে নর্থ ওয়েস্ট সীমান্তে তিনি লাল কোর্তা নামে এক বাহিনী তৈরি করেছিল। লাল কোর্তা বা রেড শার্ট বাহিনীও বলা হয়, রেড শার্ট বাহিনী বলা হয়। এই বাহিনীর কাজ কি ছিল? এই বাহিনী গান্ধীজির অহিংসা নীতিতে স্বাধীনতা সংগ্রাম করেছিল এবং গান্ধীজির অহিংস মতাদর্শ প্রচারও করেছিল। ঠিক আছে, তিনি খুদাই খিদমাতগারও তৈরি করেছিল। এইটাই হচ্ছে লাল কোর্তা বাহিনীর আরেক নাম ছিল খুদাই খিদমাতগার। খুদাই খিদমাতগার শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের সেবক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 1987 সালে এনাকে ভারতরত্ন প্রাইজে ভূষিত করা হয়। মৌলানা আব্দুল কালাম আজাদ ছিল আমাদের ফার্স্ট এডুকেশন মিনিস্টার, এবং সর্দার বল্লভভাই প্যাটেল ছিল আমাদের দেশের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার, মানে উপপ্রধানমন্ত্রী এবং ফার্স্ট হোম মিনিস্টার। সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা বিসমার্ক অফ ইন্ডিয়া। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটাকে একবার লাইক করে দিও, এতে আমি অনেক মোটিভেট হব এরকম সিরিজ ভবিষ্যতে কন্টিনিউ করার জন্য। নেক্সট পার্ট দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 22 এ বলছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া? অপশন আছে দোদাবেতা, অপশন বি আছে আনাইমুদি, অপশন সি আছে মহাবালেশ্বর, অপশন ডি আছে মহেন্দ্রগিরি। তো দক্ষিণ ভারত বা সাউথ ইন্ডিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। ঠিক আছে, আনাইমুদি হচ্ছে সাউথ ইন্ডিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। যদি বলে, দেখো এখানে আছে পশ্চিমঘাট, এখানে আছে পূর্বঘাট পর্বত। সাউথ ইন্ডিয়াতে দুটো পর্বতমালা বিখ্যাত, এই দুটো পর্বতমালা গিয়ে মিলিত হয়েছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নীলগিরি পর্বতে। আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেখানে তোমার নীলগাই বিখ্যাত। যাই হোক, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদা বেতা। অপশন নাম্বার এবং এতে যেটা আছে সেটা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এই কোশ্চেনের রাইট আনসার হচ্ছে আনাইমুদি। যদি হাইট জিজ্ঞেস করে তখন হাইট হবে 2695 মিটার, 2695 মিটার হচ্ছে তোমার আনাইমুদির হাইট। এবং আনাইমুদি হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা বা ওয়েস্টার্ন হিলসে অবস্থিত। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 23 বলছে ইতাই রোগ কোন ধাতুর বিষক্রিয়ায় হয়? দ্য ইটাই ডিজিজ ইজ কজড বাই টক্সিসিটি অফ হুইচ মেটাল?
অপশন এ আছে পারদ বা মার্কিউরি, অপশন বি আছে সীসা, অপশন সি আছে ক্যাডমিয়াম এবং অপশন ডি আছে আর্সেনিক। তো এটাই রোগ কোন ধাতুর বিষক্রিয়ার ফলে হয়? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে হচ্ছে ক্যাডমিয়াম, অপশন সি। ক্যাডমিয়াম হচ্ছে রাইট অ্যান্সার। ক্যাডমিয়ামের বিষক্রিয়ার ফলে এটাই রোগ হয়। এতে কি হয়? মানুষের হাড় ভঙ্গুর হয়ে যায় এবং কিডনি বিকল হয়ে যায়। হাড় এবং কিডনির উপর এফেক্ট করে হচ্ছে এটাই রোগ। ঠিক আছে, এটি জাপানের তোয়ামা অঞ্চলে প্রথম ছড়িয়েছিল। ঠিক আছে, যদি বলে আর্সেনিকের অভাবে কি রোগ হয়, তখন আনসার হবে ব্ল্যাক ফুট ডিজিজ। ব্ল্যাক ফুট ডিজিজ। নেক্সট কোশ্চেন দেখো, অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশনের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী গঠিত? ফাইন্যান্স কমিশন সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী গঠিত? অপশন এ হচ্ছে 280, অপশন বি 315, অপশন সি আছে 324 এবং অপশন ডি আছে 356। এটা তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিতে প্রিলি 2024-এ এই সিমিলার কোশ্চেন্স এসেছিল। ঠিক আছে, তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার 280, মানে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন নাম্বার 2 মানে আর্টিকেল নাম্বার 280 বা 280 দ্বারা কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে যে রাজস্ব বা ট্যাক্স বন্টনের সুপারিশ করে হচ্ছে অর্থ কমিশন। ঠিক আছে, ট্যাক্স ডিস্ট্রিবিউশন হচ্ছে অর্থ কমিশনের মেইন কাজ। কাদের মধ্যে? নেশন মানে কেন্দ্র এবং স্টেটসদের মধ্যে। ঠিক আছে, এবার যদি বলে অর্থ কমিশন কে তৈরি করে? অর্থ কমিশন তৈরি করে হচ্ছে রাষ্ট্রপতি নিজে। কত বছর পর পর? 5 ইয়ার পর পর রাষ্ট্রপতি অর্থ কমিশন তৈরি করে। যদি বলে ফার্স্ট আমাদের যে ফাইন্যান্স কমিশন ছিল তার চেয়ারম্যান কে? তার চেয়ারম্যানের নাম হচ্ছে কে সি নিয়োগী। আমাদের ইন্ডিয়ার ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি যদি জিজ্ঞেস করে, তখন আনসার হবে সুকুমার সেন। সুকুমার সেন। যদি বলে ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি, তখন উত্তর হবে হীরালাল জে কানিয়া। এইসব নামগুলো তোমাদের মাল্টিপল টাইমস এক্সামে এসছে। তো এইসব জিনিসগুলো স্ট্যাটিক ভাবে তোমাদের খুব মুখস্থ থাকতে হবে এবং তোমাদের ঠোঁটস্থ থাকতে হবে, যাতে তোমাদের এক্সামে এইসব কোশ্চেনগুলো মাল্টিপল টাইম রিপিট হওয়ার চান্স খুবই বেশি। লাস্ট কোশ্চেন দেখো, আজকের লাস্ট কোশ্চেন আমাকে কি বলছে, নীতি আয়োগ কবে প্রতিষ্ঠা করা হয়েছিল? অপশন এ আছে 1 জানুয়ারি 2014, সরি। অপশন বি আছে 1 জানুয়ারি 2015, অপশন সি আছে 1 এপ্রিল 2015 এবং অপশন ডি আছে 1 জুলাই 2017। আমরা আগের কোশ্চেন একবার দেখলাম যে আগে আমাদের ইন্ডিয়া কি ফলো করা হতো, প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন যাকে বলা হতো। ঠিক আছে, প্ল্যানিং কমিশন জেনারেলি কি করতো, পরিকল্পনা কমিশন 5 বছরের জন্য 5 ইয়ার্স প্ল্যান বানাতো, যাকে বলা হয় বাংলায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই জিনিসটাকে অ্যাবলিশ করে মানে বন্ধ করে 1 জানুয়ারি 2015 চালু করা হয়েছিল নীতি আয়োগ। নীতি আয়োগের পুরো কথা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া হচ্ছে নীতি আয়োগের পুরো কথা। নীতি আয়োগ হচ্ছে ভারত সরকার বা ইন্ডিয়ান গভর্নমেন্টের বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক, মানে হচ্ছে ব্রেন হিসাবে কাজ করে হচ্ছে নীতি আয়োগ। ঠিক আছে, এবার নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়? নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় যে প্রধানমন্ত্রী থাকে পদাধিকার বলে উনি নীতি আয়োগের চেয়ারম্যান হয়। ঠিক আছে, তোমরা এখনো পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই ছিল আজকে আমাদের 25 খানা কোশ্চেন্স। এরকম সিমিলার 25টা কোশ্চেনের পার্ট অলরেডি চ্যানেলে অ্যাভেলেবেল আছে, 6খানা পার্ট অলরেডি অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে নিও এবং ভবিষ্যতে এরকম ভিডিও টাইমলি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, এবং আমরা বিভিন্ন সাবজেক্ট বেসিক থেকে কভার করছি, 0 টু হিরো সিরিজ। আমরা অলরেডি জিওগ্রাফি ইকোনমিক্সের সিরিজ চলছে এই চ্যানেলে, তোমরা যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তোমার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।